নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এক কথায়, ত্রাসের দেশ বাংলাদেশ। রোজই আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, ছোট বড় নানা ঘটনা রোজ ঘটেই চলেছে। এবং সেখানে বোঝাই যাচ্ছে যে এই অন্তর্বর্তী যে সরকার, তারা চাইছে না যে অরাজক পরিস্থিতি তার থেকে তারা বেরিয়ে আসুক। বিশেষ করে যে বিরোধী যে রাজনৈতিক দল আওয়ামী লীগের যদি কেউ কর্মী সমর্থক যারা কিছু হয়, তাদের দমন করার জন্য উঠে পড়ে লেগেছে এই অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে আমরা দেখলাম যে 84 জন আইনজীবীকে পর্যন্ত জেল যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দিন অবশ্য ঢাকায় আওয়ামী লীগের আবার মিছিল হয়েছে, কিন্তু প্রচুর আওয়ামী লীগ সমর্থক কর্মী নেতা তাদের বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তারা অনেকে পালিয়ে গিয়েছেন। এবং এবার যে যখনই ভোট হোক, সে ডিসেম্বরে হোক বা জুনে হোক, এখনো পর্যন্ত কেউ জানে না কবে ভোট হবে বা অ্যাট অল হবে কিনা, সেখানে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে আওয়ামী লীগকে লড়তে দেওয়া হবে না। যদিও মোহাম্মদ ইউনূস নিজে কিছু বলেননি, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা বারবার করে হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগকে তারা প্রতিদ্বন্দ্বিতাই করতে দেবেন না। আমরা আজ কথা বলবো আওয়ামী লীগেরই এক সক্রিয় কর্মী লিজা কালামের বিরুদ্ধে, লিজা কালামের সঙ্গে। 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পর থেকে তার এবং তার পরিবারের ওপর যে অত্যাচার হয়েছে, সেটা ভাবনার বাইরে। এবং তাদের জ্যান্ত পুড়িয়ে মারার পর্যন্ত চেষ্টা করা হয়েছিল। এখন তারা নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। লিজা, স্বাগত। ধন্যবাদ দাদা। অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আমার দেশের পক্ষ থেকে ভারতীয়দের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, বলুন আপনার সঙ্গে কি হয়েছিল, বা এতদিনে পর্যন্ত সেটা সরকারের কিছু ব্যবস্থা নিল না? দাদা, আসলে আমরা যারা একাত্তরের পরে জন্ম নিয়েছি, আমরা তো আসলে একাত্তরের যুদ্ধটা দেখিনি। কিন্তু আমার মনে হচ্ছে 5 তারিখে আমরা 25শে মার্চের যে কালো রাত্রি ছিল, সেই 25শে মার্চের কালো রাত্রি মনে হয় আমরা দেখেছি। আপনার 5 তারিখের বিকালের পর থেকেই আমার কাছে অসংখ্য ফোন আসতে থাকে, এবং সেই ফোনগুলো অকথ্য ভাষায় গালাগালি, মানে যত ধরনের হুমকি হতে পারে। আমি তখন মনে করেছি দাদা, এটা হয়তো বা 2-4টা ফোনে আমাকে হুমকি দিয়ে হয়তো বা তারা থেমে যাবে। কিন্তু বিকেল বা সন্ধ্যার পর থেকে আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন আপনাদের দেশে উনি চলে যান, ওনাকে তো মেরে ফেলার একটা পরিকল্পনা হয়েছিল, যে সেদিন উনি জানে বেঁচে গিয়েছিলেন। আহ তো এই খবরটা যখন রটে যায় আমাদের গণমাধ্যমে, তখন আমার ফোনের হুমকির পরে আমার বাসার নিচে জাস্ট সদল বলে একদল চলে আসে, যে তারা আমার ফ্যামিলি সহ, আমার বাচ্চা কাচ্চা সহ সবাইকে পুড়িয়ে ফেলবে। আমার অপরাধ হলো দাদা, আমি 1990 সাল থেকে আমি বঙ্গবন্ধুকে নিয়ে গান করি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমার বঙ্গবন্ধুকে নিয়ে আমার 100টি গানের একটা প্রজেক্ট আছে, যেটা হলো যে আহ, বিশ্বে কোনো গ্রেট লিডারকে নিয়ে কোনো একজন সঙ্গীত শিল্পী এই প্রথম 100টি গান করা। এটা আমার খুব সৌভাগ্য। তাহলে আপনার আমার অপরাধ, আপনার অপরাধ আপনার অপরাধ বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা নাকি? জি, আমার অপরাধ হলো বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়া। আমার অপরাধ হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে সরাসরি জড়িত। আমার অপরাধ হলো জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য। এটা হলো আমার অপরাধ। এবং হুম। এই অপরাধে তারা আমাকে জাস্ট আমার ফ্যামিলি সহ তারা পুড়িয়ে মেরে ফেলবে, এরকম একটা ম্যাটিকুলাসলি ডিজাইন করে তারা এসেছিল। এবং আপনার কি তারপরে আমার, যে যখন হুমকি পেলেন, তারপরে কি থানায় অভিযোগ জানিয়েছিলেন, না সেটারও কোনো বিষয় ছিল না যে অভিযোগ, যখন আপনি হুমকি পেলেন তলায় হলো পুড়িয়ে? 5 তারিখে দাদা যখন এই ঘটনা ঘটে, তখন আমি আমার যে থানার অফিসারকে ফোন দিই। অফিসারকে ফোন দেওয়ার পরে দাদা, আপনি শুনে অবাক হবেন যে সেই অফিসার আমাকে বলছে যে আহ, আপু, আমরা নিজেরাই জান নিয়ে, মানে কিভাবে বাঁচবো আমরা জানি না, আমরা নিজেরাই পালিয়ে আছি।
আপনি কোথায় যাবেন বলেন? যখন থানার অফিসার আমাকে বলছে যে তারাও পালিয়ে আছে, তাদেরকেও মেরে ফেলবে, এবং ততক্ষণে আমাদের দেশে পুলিশ হত্যা করা হয়েছে প্রায় 3,000-এর মতো। আমাদের ছাত্ররা মারা গেছে প্রায়, আমরা তো পরে হিসাব জানলাম যে 800 সামথিং। এই এই হত্যাকাণ্ড, যেমন কোনো মৃত্যু আমাদের জন্য কাম্য না, সেটা আহ বাচ্চা বাচ্চা ছেলেরা, ছাত্ররা হোক, পুলিশ হত্যা হোক। পরে এই ব্যাপারটা পরে আস্তে আস্তে এখন সবাই জানতে পারছে যে এটা একটা আহ মানে ষড়যন্ত্র করা হয়েছিল, একটা প্রাসাদ ষড়যন্ত্র, যে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য একটা ষড়যন্ত্র হয়েছিল। তো দাদা, যে কথা বলছিলাম, যে আমি তখন, যখন তারা বলল যে আমাকে পুড়িয়ে মেরে ফেলবে আমার সন্তানদের সহ, আমার তখন বাসার নিচে যে আমার দুই একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা জাস্ট আমাকে ফোন করে বললেন যে ভাবি, আপনি বাচ্চাদের নিয়ে পালিয়ে যান, না হলে আপনার ফ্যামিলি সহ তারা পুড়িয়ে ছাই করে ফেলবে। আমি দাদা তখন কিভাবে আসলে বেঁচে আসি, আজ মানে আসি ওখান থেকে, আমার আমার আসলে এখনো আমি একটা ট্রমার মধ্যে আছি যে আমি কিভাবে বেঁচে আসছি আমার দুইটা বাচ্চা সহ। এবং কি বিভৎস, কি ভয়ানক চিত্র আমরা যারা 25শে মার্চ দেখিনি। আমার মনে হচ্ছে দাদা যে আমি 5 তারিখে বাংলাদেশে 25শে মার্চ, এবং অসংখ্য হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের যে হত্যা করা হয়েছে, এবং তাদের বাড়ি ঘর পুড়িয়ে ফেলা হয়েছে, এবং তারা যে ঘর বাড়ি ছাড়া, আপনার এমন একটা পরিস্থিতি বাংলাদেশে, এখন যদি রাস্তায় কেউ টের পায় যে আহ, এই মানুষটি আওয়ামী লীগের সাথে জড়িত, তাকে ওখানেই পিটিয়ে মেরে ফেলবে, হুম। এরকম একটা সিচুয়েশন আমাদের এখানে। এবং আমার 5 তারিখে আমার উপরে যে ঘটনাটা, এইটা জাস্ট, আমার মা একটু অসুস্থ ছিলেন, ওনার শরীরটা ভালো ছিল না। আমি তখন মানে কোনোভাবে চাইনি যে আমার বাপের বাড়িতে এই কথাগুলো চলে যাক, বাট যেভাবেই হোক আমার বাবার বাড়িতে এই কথাটা চলে যায়, এবং এটা শোনার পরে আসলে আমার মা মারা যান। এবং আমার আজকে 7 মাস দাদা, আমি আমার মাকে কোথায় কবর দেওয়া হয়েছে, আমার মায়ের কবর আমি দেখিনি। যেতে পারছেন না, ভয় বেরোতে পারছেন না বাড়ি থেকে? না, আমি টোটালি ঘরে বন্দি। আমি গত 7 মাস ধরে আমি একদম ঘরে বন্দি, আমি ঘর থেকে বের হতে পারছি না। কারণ তারা তো মব ছেড়ে দিয়েছে, তো মব জাস্টিস হচ্ছে। আপনি বাসা থেকে বের হবেন, যদি কেউ চিনে ফেলে আপনাকে, তাহলে ওই যে বললাম আপনাকে, গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। আমি এটা বুঝলাম না যে যেই দলটি, আওয়ামী লীগ, বাংলাদেশ জন্ম হওয়ার আগে কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়েছে, বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয়নি। যেই দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, যেই মানুষটি আপনার মাত্র 55 বছর বয়সে 13টি বছরই কারাগার বরণ করেছিলেন, 4,682 দিন কারাগারে ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে আমরা আজকে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, এবং তার নিজ হাতে গড়া সংগঠনটি আসলে কি অন্যায় করলো, আমার আসলে এটা বোধগম্য না, যে সেই দলটিকে আজকে রাস্তায় বেরোতে দিচ্ছে না, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, অসংখ্য নেতাকর্মী আজকে ঘর ছাড়া। এই যে ঈদটা গেল, আপনি বলেন যে তারা মানে আজকে এ রাতে থাকে এখানে, কালকে ও রাতে, মানে এতিমের মতো তাদের অবস্থা। মানে আমার মানে আমি বুঝি না যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এমন উঁচুতর একটা বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন, আমাদের বাংলাদেশটাকে যে জায়গায় উনি নিয়ে গিয়েছিলেন, এটাই কি তার অপরাধ ছিল? আমরা যে মাথা উঁচু করে বাঁচতাম, না, আমাদের 7 মাসে ক্ষুধাটাও। ধরুন আমরা যেটা দেখছিলাম যে 5ই আগস্টের পর যেরকম রোজই ঘটনা দেখছিলাম, খুন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এমনকি বহু মহিলা ধর্ষণ, বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে তো দুদিন আগেও প্রশ্ন উঠেছিল, অন্য রাজনৈতিক দলগুলোও করছিল, বিএনপি বা তারাও এই প্রশ্ন তুলছিল। কিন্তু তারপরেও কি পরিস্থিতির কোনো একটুও বদলায়নি? যেহেতু সেনা প্রধান নিজে বলছেন, তারপরেও কি কিছুই পাল্টালো না? দাদা, আমাদের বাংলাদেশের অবস্থা এখন এরকম যে আপনি যতবার নিউজ ফিডে যাবেন, ততবার যতবার রিফ্রেশ করব, ততবার এক একটি করে ধর্ষণের রিপোর্ট আসছে। আপনি 4 বছরের বাচ্চা থেকে শুরু করে, আপনি কিছুদিন আগে জানেন যে 4 বছরের একটি বাচ্চা, 8 বছরের একটি বাচ্চা, যে আমার মনে হয়
এত কাপুরুষ আমাদের সমাজে বাস করে, এত জানোয়ার আমাদের সমাজে বাস করে। এক একটি 4 বছরের একটা মেয়ে, ও তো নারী হয়ে ওঠেনি, ওর কি তাদেরকে আকর্ষণ করলো যে তাদেরকে গণধর্ষণ করা হচ্ছে? আমি যদি দাদা এখন গণধর্ষণের লিস্ট আপনার সামনে তুলে ধরি, আপনার অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে। যে গণধর্ষণ এখন বাংলাদেশে একটা মহা উৎসবে পরিণত হয়েছে। ধর্ষণ করাটা, আমাদের দেখেন চুরি ডাকাতি ছিনতাই, আগে দেখেন আমরা রাত 1টা 1:30 পর্যন্ত মেয়েরা রাস্তায় একদম স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, আমাদের নেত্রী যখন ক্ষমতায় ছিলেন। এখন আমরা রাত 8টার পরে ঢাকা শহর যদি বলি, একদম শুনশান হয়ে যায়, নীরবতা। আপনি পকেটে 1-1.5 হাজার টাকা নিয়ে আপনি ঘুরতে পারবেন না, ওই টাকা আপনার তো শেষ হবেই, আপনার জানও শেষ হয়ে যাবে। মানে অনিরাপত্তা, আইন শৃঙ্খলার কি পরিমাণ অবনতি বাংলাদেশে। এবং আমি এখনো আশা করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের এই নিরাপত্তাটা দিতে সক্ষম হবে। যে আমাদের এই যে একটা নির্দিষ্ট দলের প্রতি যে অত্যাচার, আপনি এই যে বললেন যে আমাদের কালকেও আমাদের 84 আমাদের আইনজীবী, হুম। 84 জন আইনজীবীকে একযোগে তারা অ্যারেস্ট করেছে। এবং এটা কোন দেশে বসবাস করছি যে লয়ার যখন কারাগারে, আমাদের সংস্কৃতি কর্মী বলেন, আমাদের রাজনীতিবিদ বলেন, আমাদের সাধারণ মানুষ বলেন, আমার মনে হয় যে কারাগার ভরে গেছে। এবং এখন যে দুর্নীতি হচ্ছে এই সম্পর্কে যদি আমরা কথা বলা শুরু করি দাদা, তাহলে মনে হয় আমাদের বাংলাদেশে যতগুলো স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামকে এখন কারাগার করতে হবে তাদেরকে। মানে কোনো বাক স্বাধীনতার বালাই তো নাই, আপনি কথা বলবেন তো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। আমার কথা হলো যে আওয়ামী লীগ সরকার গত 15-16 বছরে যে আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছিলেন, আমাদের দেখেন দাদা, আমাদের এই যে 15% ভ্যাট ছিল, সেই ভ্যাটটা কিন্তু 37% বাড়ানো হয়েছে। আমাদের যে একটা দরিদ্র সীমার একটা যে গোষ্ঠী আছে, যারা ধরেন দিন আনে দিন খায়, যারা গার্মেন্টস কর্মী, যারা অটো চালায়, তাদের জীবন একদম মানে আমি যতটুকু জানি তারা বলছে যে আপা আমরা 3 বেলা আগে খেতাম, এখন আমরা একবেলা খাবারের কথা ভুলে গেছি, আমরা এখন 2 বেলা একবেলা খেয়ে থাকছি। আমাদের গার্মেন্টস সেক্টরটা প্রায় 7,500 গার্মেন্টস আমাদের বন্ধের পথে। এবং 7,500 গার্মেন্টসে আপনার কত লাখ কর্মী থাকে, সবাই আজকে বেকার। এবং আপনি আপনি জানবেন একটা জিনিস, যে আমাদের ঈদের আগের দিন আমাদের বাংলাদেশে ভুখা মিছিল হয়েছে দাদা। এবং আমি আমার কিন্তু জন্মের পরে আমি মৃদা, কখনো যেটা একটা একটা যেটা জিনিস বোঝার চেষ্টা করছি, সেটা দেখুন, আওয়ামী লীগের তো যারা নেতৃত্বস্থানীয়, তারা ওই ঘটনার পর থেকে দেশ থেকে চলে গেছে, কেউই নেই, প্রায় শীর্ষ নেতারা কেউ নেই। তো সেখানে যারা কর্মী বা তারা আবার, আপনি কি মনে করেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে, আন্দোলন করতে পারবে, যদি না নতুন নেতৃত্ব এখানে আবার গঠন হয়? কারণ অনেকের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে, এরকম নয় যে দুর্নীতি হয়নি। জনগণের কিন্তু একটা ক্ষোভ ছিল যে শীর্ষস্থানীয় নেতারা প্রচুর দুর্নীতি করেছেন, তাই না? দাদা আসলে যে কথাটা বললেন যে আমাদের নেতারা দেশের বাইরে, সেটা কিন্তু খুব সংখ্যায় খুবই কম, খুবই কম। 90%, 95%-এর মতো কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী দেশে। এবং আপনি বলেন যে আমরা নিজেরাও চাই, শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, যারা লুটেরা, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাস, তাদের কোনো দল হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আপনি যে বলে যে যদি দুর্নীতির কোনো অভিযোগ চলে আসে, সেটা আপনি অভিযোগটা আপনি আইনের আওতায় নিয়ে আসেন, আপনি সেটা খুঁজে বের করেন যে আদৌ দুর্নীতি হয়েছে কিনা। হোমজিকিলি যদি একটা কথা বলে যে দুর্নীতি করেছে, তাহলে তো এটা মনে হয় ঠিক না। কারণ আপনি তো আইনের আওতায় আনতে হবে, আপনি খুঁজে বের করেন যে কি দুর্নীতি হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন যে আমাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তাকে খুঁজে বের করতে হবে। তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছেন যে তাকে খুঁজে বের করতে হবে কোথায় কোন দুর্নীতি হয়েছে। না, এরা কারণ তো দুর্নীতির বিরুদ্ধে কমিশন গঠন হয়েছে, তো কমিশন গঠন করেছে, তার রিপোর্ট বেরিয়েছে। হ্যাঁ, তারা তো দুর্নীতি বের করতে পারছে না দাদা। আপনি তো হুম। আমি যদি এখন
বলি যে দাদা আপনি দুর্নীতি করেছেন, আপনি এটা করেছেন, আপনি ওটা করেছেন, এটা বললে তো হবে না। আপনাকে একদম সলিড প্রমাণ দিতে হবে, প্রুফ করতে হবে যে আপনি দুর্নীতি করেছেন। তারা কিন্তু কোনো প্রমাণ বের করতে পারছে না। দুর্নীতির কোনো অভিযোগ দিয়েও তারা কিন্তু কোনো দুর্নীতি দেখাতে পারছে না। আপনি বলেন যে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার কতটুকু সাহস থাকলে উনি ডক্টর ইউনূস সরকারকে ওপেন চ্যালেঞ্জ করে যে আমাদের বিরুদ্ধে যদি একটা দুর্নীতি থাকে আপনি বের করেন, আপনি বের করেন। কিন্তু তারা কিন্তু বের করতে পারছে না। তারা বলছে ঠিকই, কিন্তু তারা কিন্তু বের করতে পারছে না। দাদা আমার একটা কথা হলো যে কোটা আন্দোলনের ভিত্তি করে যে আন্দোলনটি হলো, এই যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, এই যে ছাত্রদেরকে যে একটা বোকা বানানো হলো, একটা প্রতারণা করা হলো, এই বঙ্গবন্ধুর ছোট ছোট ভাষণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানের ক্লিপিংস দিয়ে এই যে তাদেরকে উদ্বুদ্ধ করা হলো কোটা না মেধা, আসলে ব্যাপারটা কিন্তু কোটার মধ্যে ছিল না দাদা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত কিছু হয়ে গেল, আমি নিজে বলি যে আমাদের কোটার দরকার নাই। কারণ আমরা আমাদের যোগ্যতা বলে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু তখন বলেছিলেন যে আমার কোটার কোনো দরকার নেই, তোমরা যেহেতু কোটা চাচ্ছ না আমি কোটা বাদ দিয়ে দিব। উনি বাদ দিয়ে দিয়েছেন। তখন তারা করলো কি, যখনই বুঝতে পারলো যে জননেত্রী শেখ হাসিনা কোটা বাদ দিয়ে দিয়েছেন, তখন তারা, আপনি অনলাইনে দেখবেন যে তাদের ইন্টারভিউ দেখবেন দেশ বিদেশে, তখন তারা ভয় পেয়ে গেল যে না আমাদের তো আরো দফা আনতে হবে। কারণ তাদের তো একমাত্র এজেন্ডা ছিল পাকিস্তান বানানোর একটা এজেন্ডা। তারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাবে। আপাতত কারণ আপনার, হ্যাঁ জননেত্রী, সেখানে আসছি। আপাতত মনে হচ্ছে কি সেই প্রসেসটা খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে জামাতের নেতৃত্বে পাকিস্তান বানানোর দিকে? হ্যাঁ সে 5 তারিখ থেকে তো তাই তাই হচ্ছে। আপনি দেখেন যে আমাদের জয় বাংলা বলা নিষিদ্ধ হয়ে গেছে। আমি জয় বাংলা বলতে পারবো না। যে জয় বাংলার উপর ভিত্তি করে জয় বাংলা বলে 71 সালে যুদ্ধ হয়েছিল, সেই জয় বাংলা বলা যাবে না। আপনি বঙ্গবন্ধুর নাম বলা যাবে না। আপনি 71-এর নাম বলতে পারবেন না। আপনি দেখেন আমাদের, তারা ধরেন আওয়ামী লীগের উপরে রাগ বা যার উপরে রাগ, আপনি 71-কে কেন ধ্বংস করছেন? আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের মুরাল ভেঙে ফেলা হয়েছে, আমাদের শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে। এই যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস গেল, সেখানে কোনো এই দিবসটি পালন করা হলো না। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের, মানে আমরা শুনে শুনে বড় হয়েছি, এই যে স্বাধীনতা দিবস গেল বা আমাদের ভাষা আন্দোলনের দিবস গেল, আমরা কাওয়ালি শুনলাম, পাকিস্তানের কাওয়ালি শোনানো হলো। আমাদের 71-এর সমস্ত চিহ্ন তারা মুছে ফেলতে চাচ্ছে সেই 5 তারিখ থেকে। আমার কথা হলো তারা তো আসলে আওয়ামী লীগকে থাবা দেয়নি, তারা আমার মানচিত্রে থাবা দিয়েছে, তারা 71-কে ধ্বংস করতে চাচ্ছে। কারণ আওয়ামী আপনার লীগ কি হলো বাংলাদেশ সবচেয়ে বড় হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। জি। আপনার কি মনে হয় যে এটা কোনো এর কোনো পরিবর্তন আসছে? কিভাবে দেখছেন? কারণ ভোট হবে কিনা জানি না, বিএনপি এর মধ্যে তো সবাই ভোটের দাবিতে আবার রাস্তায় নামবে, কিন্তু এখনো ওই ছাত্ররা ভোট করতে চাইছে না কারণ তাদের রাজনৈতিক দলই গঠন করা হয়নি। আপনি কিভাবে দেখছেন সেখানে কোন আগামী দিন বাংলাদেশ কিভাবে যাচ্ছে? দেখেন দাদা, প্রত্যেকটা আন্দোলন সেই 52 থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন কিন্তু ছাত্ররাই করেছে। তো আমি কখনোই এই আন্দোলনটাকে আমি আসলে গণ অভ্যুত্থান তারা বলে, আমি কখনোই এটা বলবো না। আমি এটাকে ক্ষমতা দখলের একটা আন্দোলন বলবো। যে জননেত্রী শেখ হাসিনাকে সরানোর একটা ষড়যন্ত্র, তাকে মেরে ফেলার, কারণ 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। তার সন্তান বেঁচে আছে এবং তার সন্তানের নেতৃত্বে আমাদের দেশটা যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন তারা তাকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রগুলো, এটা কি জন্যে? ওই যে 71-এ যারা পরাজয় বরণ করেছিল, তাদের সেই পরাজয়ের গ্লানিটা, তাদের বারবার তারা সেই প্রতিশোধটা নিতে চাইলো। এবং 5 তারিখের পর থেকে এই চেষ্টাটাই করছে, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার একটা চেষ্টা করছে তারা। এবং আমার মনে হয় যে আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে, আমরা এখনো 90%-এর উপরে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বাংলাদেশে বসবাস করি। আমার মনে হয় দাদা, কখনোই আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বেঁচে থাকতে বাংলাদেশকে পাকিস্তান করা এত সোজা না। কারণ আমরা জান দিয়ে দেব, আমাদের দেশটাকে দেব না। কারণ আপনি একটা জিনিস দেখেন দাদা, 1971 সালে 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী আমাদের হামলা করলো, আমার বুড়িগঙ্গার নদী যখন পানি রক্তে লাল হয়ে গেল, ঢাকা শহরে হাজার হাজার মানুষের লাশ, তখন কিন্তু বিশ্বের কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায়নি, শুধু ভারত ছাড়া।
আমরা ভারতের কাছে এতটুকুই কৃতজ্ঞ যে আমাদের পরম বন্ধু ভারত সেই দিন যেমন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, এবং আমি মনে করি আজকেও ভারতের আমাদের আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি আমাদের বাংলাদেশের পক্ষে আছেন, আপনারা ভারতের জনগণ আমাদের বাংলাদেশের পক্ষে আছেন। আমরা যারা মুক্তিযুদ্ধের একাত্তরকে বিশ্বাস করি, আমাদের রক্তে জয় বাংলা, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া জননেত্রী শেখ হাসিনার হাতে একমাত্র বাংলাদেশ নিরাপদ। এবং আমি মনে করি যে বাংলাদেশে, হ্যাঁ, এখন তারা মব ছেড়ে দিয়েছে, এই যে আপনার যে সন্ত্রাসী ছেড়ে দিয়েছে, তাদের হাতে এখন অস্ত্র, আহ, যেমন তাদের হাতে আমাদের থানা লুট হয়েছে, যে অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে চলে গেছে দাদা, তাদের হাতে তো এখন অস্ত্র। এই যে মব সৃষ্টি করছে, এই কারণে কিন্তু আমাদের নেতাকর্মীরা নামতে পারছে না। কিন্তু আমি বিশ্বাস করি যে খুব শিগগিরই হয়তো আমরা ঘুরে দাঁড়াবো, খুব শিগগিরই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা এইটার কঠিন জবাব দেবে। কারণ পূর্ব পাকিস্তান করা বাংলাদেশকে এত সোজা না। একটা জিনিস দেখবেন দাদা, যে তারা 71 সালকে মানে না। আমার 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে যে স্বাধীনতা, তাদের সাথে কিন্তু তারা হাত মিলিয়েছে, তাদের সাথে কিন্তু হ্যান্ডশেক করছে তারা, যাদের হাতে আমাদের 30 লক্ষ শহীদের রক্ত আছে। আমার 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি যারা করেছে, সেই পাকিস্তানের সাথে কিন্তু তারা হাত মিলিয়েছে। আপনি মনে হয় অনলাইনে দেখবেন, কারণ এখন আমি হুম। বললে তো আর বিশ্বাস লাগে না, এটা অনলাইনে কিন্তু সেই ভিডিও গুলো, সেই ফুটেজ গুলো ভাইরাল হয়ে যায় যে তারা তাদের সাথে হাত মিলিয়েছে। এবং আমার বিশ্বাস তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, 71 সালে তাদের যতটুকু পরাজিত হয়েছে, এই 25-এ, যেমন আমি মুক্তিযোদ্ধা সত্ত্বার, আমি আমার বাবাকে বলেছি, তুমি 71 সালে যুদ্ধ করেছো, 25-এর যুদ্ধটা আমি করছি। এবং আমরা যতদিন বেঁচে আসছি, বাংলাদেশকে আমরা কখনোই পাকিস্তান হতে দেব না। আমাদের দেশ, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি, আমাদের দেশকে আমরা জান দিয়ে দিব, তারপর আমাদের দেশটাকে আমরা পাকিস্তান হতে দেব না দাদা। কাজে লিজা, অসংখ্য ধন্যবাদ। এখন দেখার লিজা যেটা বলে শেষ করলো, আমরা কিছুতেই পাকিস্তান হতে দেব না। বাংলাদেশে শুধুমাত্র যে আওয়ামী লীগ নয়, অনেক মুক্তমনা মানুষও আছেন যারা জি। প্রতিনিয়ত তার বিরোধিতা করছেন। এবং আহ মোহাম্মদ ইউনূস ভোট করানো নিয়ে চাপ আছে, দেশের ওনার মধ্যে চাপ বাড়ছে, আন্তর্জাতিক চাপ আছে। এখানে ও চাপটা কিসে? নাকি গণতন্ত্র ফেরানো, গণতান্ত্রিক ব্যবস্থা ফেরানো। সে যে গণতান্ত্রিক ব্যবস্থা এতে আনতে হয়, তাহলে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। দেখার আগামী কারণ দিনে বাংলাদেশ। এইভাবে তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না, কারণ গণতন্ত্র ফিরতেই হবে। আর আপনি দেখেন যে এখন যারা 5 তারিখে ভুল করেছিল, মানুষকে মাথা মানে মাইন্ড ওয়াশ করেছিল, ছোট ছোট বাচ্চাদেরকে যে ভুল বোঝানো হয়েছিল, এখন আপনি বাংলাদেশের প্রতিটা মানুষের বুকের মধ্যে স্ট্যাটিস্কোপ দিয়ে দেখেন, সবাই কিন্তু বলে যে আমরা আগেই ভালো ছিলাম। এবং এখন কিন্তু একটা ফ্লো উঠেছে যে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, আমরা শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম। এখন মানুষ বুঝতে পেরেছে যে আমরা আমাদের কিভাবে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের দেশটাকে আমরা প্রায় 50 বছর পিছিয়ে ফেলেছে। যতদূর আমরা এগিয়েছিলাম, আমরা 50 বছর ফিরে মানে ব্যাকে চলে গেছি। এখন কিন্তু সবাই বলছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে ফিরিয়ে দেন, কারণ তার হাতেই আমরা একদম নিরাপদ। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটা আবার জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ, এবং তার নেতৃত্বেই আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো দাদা। অসংখ্য ধন্যবাদ লিজা। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।